আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পথে টিভি 24 এর পক্ষ হতে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, বৈষম্য বিরোধী প্রেস ক্লাব এপিসি তৃণমূল টকশোতে আমরা আজকে যাকে যুক্ত করছি তিনি হচ্ছেন ফরিদপুর জেলার অন্যতম একজন নন্দিত মুখ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অন্যতম একজন আদর্শ সৈনিক, ফরিদপুর জেলার ভাঙা উপজেলা বিএনপির দীর্ঘ সময় যাবৎ যিনি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম হাতে গড়া দল জাগো দলের সদস্য থেকে যিনি রাজপথে দীর্ঘ ৪৬ বছর নেতৃত্ব দিচ্ছেন, তার কাছ থেকে আমরা ইতিহাসের অনেক বিষয় উপস্থাপন করতে যাচ্ছি। দর্শক, রাজনীতিবিদদের আলোচনা এই কারণে করতে হবে যে রাজনীতিবিদগণ জীবন দিয়ে আমাদেরকে লাল সবুজের পতাকা দিয়েছেন, রাজনীতিবিদগণ জীবন দিয়েছেন, আমাদেরকে ভূখণ্ড দিয়েছেন, তাই তাদের কৃতজ্ঞতার জন্য আমরা সার্বজনীনভাবে স্মরণ করি। সেটি হচ্ছে আমাদের আলোচনার উদ্দেশ্য। দর্শক যুক্ত থাকুন, আমাদের সাথে যুক্ত হচ্ছেন জনাব হাবিবুর রহমান মুন্সি, আজকের অনুষ্ঠানের আলোচক। জি জনাব, আপনি দর্শক শ্রোতার জানাতেন দীর্ঘ সময় ধরে আপনার পথ চলা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1971 সালের 25শে মার্চের কালোরাত্রিতে একেবারে 26শে মার্চের প্রথম প্রহরে উই রিভোল্ট বলে যে গণবিদ্রোহ করলেন, পরবর্তীতে আওয়ামী লীগের অনুরোধে তিনি আরেকটি ঘোষণা দিলেন এবং সেই ঘোষণার পর থেকেই মুক্তিযুদ্ধ করা, জেড ফোর্স গঠন করা, সেক্টর কমান্ডার হওয়া এবং সব মিলিয়ে 7 নভেম্বর তাকে এদেশের মানুষ যখন দায়িত্ব দিলেন তখন তিনি আদর্শ নেতৃত্ব দিয়ে একটি রাষ্ট্র গঠন করে গেলেন। তো আপনি এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শ নিয়ে দীর্ঘ সময় আছেন, আপনি দর্শকদেরকে জানান কি চেতনা বা প্রেরণা বা উৎসাহ উদ্দীপনার ভিত্তিতে আপনি অন্য রাজনৈতিক আদর্শের পরিবর্তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জাতীয়তাবাদী আদর্শে আসলেন, আপনি যদি দর্শকদেরকে জানাতেন। জাতীয়তাবাদী আদর্শটা একটা গুড আদর্শ, এটা আমাদের পবিত্র মনে করি আমি। কারণ জিয়াউর রহমান একজন সেক্টর কমান্ডার ছিলেন, তিনি তাহার হাত ধরে আমি জাতীয়তাবাদী দলে যোগদান করি এবং দীর্ঘদিন যাবৎ তার দলই আমি চালিয়ে আসতেছি এবং পরিচালনা করিতেছি। এই অত্র এলাকা সবাই আমাকে চিনে এবং জানে যে আমি একজন বিএনপির কর্মী হিসেবে কাজ করতেছি এবং যাতে আমি অন্য কোনো দলের সদস্য হই নাই এবং হইতে আমার ইচ্ছা নেই কোনো জায়গায়। তাই যে কদিন আছি জিয়াউর রহমানের প্রথম 19 দফা, এখন আমাদের জনাব তারেক রহমান ঘোষিত 31 দফা নিয়ে আপনারা কাজ করতেছি, এটাই আনন্দ পাইতেছি আর কি। এখন 71-এর 25শে মার্চের কালোরাত্রিতে আপনি নিশ্চয় যদি স্মৃতিচারণ করেন, জনাব শেখ মুজিবুর রহমান তিনি এদেশকে একটা অনিরাপদ রেখে পাকিস্তানিদেরকে ডেকে তাদের গাড়িতে চড়ে তিনি নিরাপদে চলে গেলেন। তার নেতা জনাব তাজউদ্দিন আহমেদ তার কাছে কিন্তু স্বাধীনতার ঘোষণা চেয়েছিলেন বা টেপ রেকর্ডার নিয়ে গেছিলেন একটা বক্তব্য দেওয়ার জন্য, তিনি কোনো কিছুই করেননি। 25শে মার্চের কালোরাত্রিতে দেশের এই পরিস্থিতিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ঘোষণা দিলেন তখন বীর বাঙালি এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শ নিয়ে রাজপথে যুদ্ধে যুক্ত হয়। তো ওই সময়ে বিশেষ করে শহীদ প্রেসিডেন্ট মানে ঘোষণাটা আপনি কখন শোনেন বা কিভাবে জানেন, বা ওই মুক্তিযুদ্ধের কি স্মৃতি আপনার মনে রয়েছে? মুক্তিযুদ্ধে যখন আমরা অংশগ্রহণ করি তখন জিয়াউর রহমানের ডাকেই আমরা প্রথম অংশগ্রহণ করেছি এবং মুক্তিযুদ্ধ চলাকালীন 9 মাসে আমরা বনে জঙ্গলে যুদ্ধ করেছি এবং সবসময় একটা ভীতির ভিতর থাকছি যে কোন সময় আক্রমণ করবে, কোন সময় কি করবে, এই অবস্থায় ছিলাম। 72-এর 10 জানুয়ারি জনাব শেখ মুজিবুর রহমান এদেশে আসেন, আসার পরে তাকে রাষ্ট্রপতি দেয়া হয় বা তিনি প্রধানমন্ত্রী হতে চান, তাতে কারো কোনো আপত্তি ছিল না। তার হাতে পুরো রাষ্ট্রকে ছেড়ে দেওয়া হয়। রাষ্ট্রের শাসনভার তিনি গ্রহণ করার পরে 75 পর্যন্ত এই 3.5 বছরে এদেশের মানুষের সাথে যে খেল তামাশা করেছেন, এদেশের মানুষের জীবন জীবিকার উপরে যেভাবে খামলে তিনি তার দলকে বা নিজেদের পরিবারের লোককে যেভাবে সম্পূর্ণ করতে চেয়েছেন বা সফল করতে চেয়েছেন বা তাদেরকে সম্পদশালী করতে চেয়েছেন, 72 থেকে 75-এর চিত্রটি আসলে দেশের মানুষের কাছে বারবারই ভিন্নভাবে উপস্থাপন করা হয়। খুবই অসহায় অবস্থায় গেছে মানুষের, ক্ষুধার্ত মানুষগুলো কাকা করে বেড়াচ্ছে, ক্ষুধায় জ্বালা যন্ত্রণা ভোগ করছে। শেখ মুজিবুর রহমান সাহেবের ওই পিরিয়ডটুকু খুবই অসুবিধায় গেছে বাঙালিরা। খাদ্য খানা খুবই অভাব ছিল এবং কাপড় চোপড়ের অভাব ছিল, এই যে খুবই অভাব গেছে তার পিরিয়ডটায়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণা যখন আসার পর থেকে তিনি তো পুনরায় ক্যান্টনমেন্টে ফিরে গেলেন। 1975 সালের 7 নভেম্বরে তাকে যখন দায়িত্ব দেয়া হলো, সেই দায়িত্ব প্রাপ্তির পরে তিনি আবার দ্বিতীয়বার আমি মেজর জিয়া বলছি ঘোষণা করে যেভাবে দেশের দায়িত্ব নিলেন এবং 5.5 বছরে
পুরো মানচিত্রটাকে নিজের পায়ের নিচে রেখে 10,000 কিলোমিটার হেঁটে ঘেটে পরিশ্রম করে ঘাম ছুটিয়ে রাজনীতিবিদদের জন্য ইথিক্স ধারণ করে দিয়ে গেলেন আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট পলিটিশিয়ানের মতো ঐতিহাসিক বক্তব্য। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 5.5 বছরের রাজনীতি, নেতৃত্ব, দেশ গঠন, আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন, এটিকে আপনি আসলে কিভাবে দেখেন? এটাকে আমি খুব গুরুত্ব সহকারে দেখছি, কারণ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শবান লোক ছিলেন এবং তার কোনো লোভ লালসা ছিল না। সে আজ পর্যন্ত তার কোনো ভুল ত্রুটিকেও, তার জায়গা জমি টাকা পয়সার কোনো লোভ ছিল না। সে খুবই অনেস্ট ম্যান ছিলেন এবং আমি মনে করি সে জীবিত থাকলে আজকে বাংলাদেশ সোনার বাংলায় পরিণত হতো। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশ থেকে রেমিটেন্স যুদ্ধের প্রবর্তনা করেন। আজকে রেমিটেন্স খাত আমাদের রাষ্ট্রের অন্যতম রাজস্ব খাত। আমাদের রেভিনিউ বৃদ্ধির জন্য এই রেমিটেন্স খাত অন্যতম প্রধান হিসেবে দেখা হয়। স্পেসিস্ট বিরোধী আন্দোলনে কিন্তু রেমিটেন্স শাটডাউন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সেই রেমিটেন্স যুদ্ধের যিনি প্রবর্তন করেন, এদেশ থেকে শ্রমিকদেরকে আন্তর্জাতিক শ্রম বাজারে যিনি প্রবর্তন করেন, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সেই সময় সৌদি আরব থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশ যেভাবে সম্মান দেয়, এটি আপনারা আসলে কিভাবে দেখেছিলেন? এটা খুবই গুরুত্ব এবং খুবই সুন্দর। যে সৌদি আরবে যখন প্রথম জিয়াউর রহমান যায়, তাকে যে উষ্ণ সম্বর্ধনা দেওয়া হয় এবং পরবর্তীতে সে গিয়ে নিমের গাছ লাগায়, সেগুলি এখন জিয়া গাছ হিসেবে পরিচিত। ওখানে যারা যায় সৌদিতে, তারা মনে করে, তারা বলে জিয়া গাছ আমরা লাগাই দিয়ে গেছেন জিয়াউর রহমান। এইভাবে খুবই আনন্দ লাগে তখন। কারণ পরবর্তী একজন প্রেসিডেন্ট আমাদের, সে যদি অন্য দেশে যায় এই আনন্দ করে আর কি। জি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যার পরে এদেশের মানুষ তাকে যেভাবে আলিঙ্গন করলেন বা তার লাশ দাফনের জন্য যেভাবে মানুষের জনক্রন্দন, জনরোল, জন আবেগ তৈরি হলো, লক্ষ লক্ষ মানুষ মানিক মিয়া অভিনয় থেকে শুরু করে তেজগাঁ থেকে শুরু করে প্রতিটি জায়গায় যেভাবে জনাকীর্ণ হলো, একজন মানুষ দেশের মানুষের জন্য কতটা প্রাণপ্রিয় হলে, দেশের মানুষের জন্য কতটা নিবেদিত প্রাণ থাকলে তার বিদায় বেলা আসলে এইভাবে দেখা গিয়েছে। অর্থাৎ শেষ ভালো যার, সব ভালো তার, এটি অন্যতম ঐতিহাসিক স্বীকৃতি কিনা? সে যখন মৃত্যুবরণ করে, তার লাশ যখন ঢাকায় আসে, রাস্তার অলিগলি কোনো জায়গায় বাদ ছিল না, আমরা টিভিতে দেখছি, আহা আফসোস। তার মরদেহটা নিয়ে যখন বাংলাদেশে চিটাগাং থেকে ঢাকায় আসে, তখন লোকে লোকারণ্য, কান্নায় জর্জরিত হয়ে পড়েছিল মানুষ। এবং তখন আমাদের মনে হইল যে আমাদের দেশের একটা অভিভাবক চলে গেল, আমার দেশের উন্নয়নের কাজে যে হাত দিয়ে। আপনি তো পদ্মা পাড়ের, অর্থাৎ ফরিদপুর মানে পদ্মার এপারের বাসিন্দা, আপনি কি এই পদ্মা পাড়ি দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই দাফন বা তার জানাজায় আসলে শরীকের পরিবেশ আপনার হয়েছিল কিনা? হয়েছিল, কিন্তু জানাজায় কি পরিবেশ করবো, কারণ তার চেহারা টিভিতেই ভালো দেখছি আমরা। তার জানাজায় গেছিলাম, অংশ নিয়েছি আমি। 81 30 মেতে যে মানুষটিকে হত্যা করা হলো, তার প্রতি এত আবেগ জাতি রাখলো, যেহেতু রাষ্ট্রের একজন প্রেসিডেন্ট ছিলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ছিলেন, তিনি বাংলাদেশের জাতীয়তাবাদের প্রবর্তন করেন, বহুদলীয় গণতন্ত্র তিনি সৃষ্টি করে যান, তার প্রতি যে আবেগটি ছিল, এই আবেগটি এ জাতি ইতিহাস রেকর্ড করেছে। আরেকটি ইতিহাস আসলে জাতি রেকর্ড করেছে কিনা, 75-এর 15ই আগস্টে যাকে হত্যা করা হয়, শেখ মুজিবুর রহমান, যিনি 72-এ ছিলেন বঙ্গবন্ধু, 75-এ তিনি হয়ে গেলেন বঙ্গশত্রু, 72-এর যিনি হিরো 75 হয়ে গেলেন জিরো। তার হত্যার পরে তার লাশটি দীর্ঘ 30 ঘন্টা 32 নম্বরে পড়েছিল, কেউ দাফন কাপনের জন্য এগিয়ে আসছিল না। নিজের এলাকায় নিয়ে যাওয়া হলো, মাত্র 18 জনকে পাওয়া গেল, রিলিফের কাপড় দিয়ে তাকে দাফন কাফন করা হলো, 570-এর মতো কাপড় কাচা সাবান দিয়ে তাকে দাফন করা হলো। একজন মানুষ যিনি এত নন্দিত ছিলেন, তিনি জাতির সাথে কি এমন ঘৃণিত কাজ করলেন, যার কারণে তার বিদায়টা, তার শেষ যাত্রাটিকে কেউ সম্মান করলো না, কেউ তাকে অনার করলো না। এখানেই শেষ খারাপ যার, সব খারাপ তার, এটি ঐতিহাসিক প্রমাণিত সত্য কিনা? ঐতিহাসিক প্রমাণিত সত্য ঘটনা, এটা সত্য ঘটনা। শেখ মুজিবুর রহমান সাহেব যে কাজ করেছে এবং তার পরবর্তীতে তার যেটুক হয়ে গেছে, এটা তার প্রাপ্য ছিল এবং মানুষ তাকে ধিক্কৃতি দিয়েছে যে সে কীভাবে দেশকে পরিচালনা করলো, তার আত্মীয় স্বজন নিয়ে
একটা গঠন করলো, সমাজ গঠন করে ফেললো, এটা ঠিক করে নাই সে। 81-র 30 মের পর থেকে ম্যাডাম খালেদা জিয়া রাজপথে আসলেন, আবার একই সময়ে শেখ হাসিনা, শেখ মুজিবুর রহমানের কন্যা, তিনিও রাজপথে আসলেন। তখন দুই নেত্রীর বাংলাদেশ হলো, দুজন একসাথে রাজপথে স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনও করেছেন। আপনি ওই সময়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। 90-এর গণ আন্দোলনে ম্যাডাম খালেদা জিয়ার সাথে আপনারা কিভাবে রাজনীতি করেছিলেন? ভাঙায় শহীদ প্রেসিডেন্ট জিয়ার আদর্শ প্রতিষ্ঠায় ম্যাডাম খালেদা জিয়ার রাজনৈতিক বহরে আপনি আসলে কিভাবে সংযুক্ত ছিলেন? ছিলাম সৈনিক, তার জাতীয়তাবাদী দলের একটা সৈনিক হিসাবে আমি কাজ করেছি। এবং ম্যাডাম খালেদা জিয়াকে যদি এখান থেকে বিতাড়িত করে দেয়, এই পদ্মারে পাড়া আসতে দেওয়া হয়নি, এটা খুব দুঃখজনক ব্যবহার ঘটেছে। বিরোধী দল থাকলে তাদের সুযোগ দিতে হয়, তাদের সাক্ষাৎ করার সুযোগ দিতে হয়, তারা তো জনগণের কাছে কথা বলার সুযোগ দিতে হবে। প্রায় 40টি বছর আপনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। এই দায়িত্ব পালনের মধ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সন্তান জনাব তারেক রহমান তিনি রাজপথে আসলেন। 2001 সালের পর থেকে তিনি যেভাবে রাজপথকে আন্দোলিত করলেন, তৃণমূলের নেতাকর্মীদের সাথে মিশলেন, তাদের মধ্যে যেভাবে নেতৃত্ব ফুঁকে দিতে চাইলেন, যেভাবে নীতির রাজনীতি শেখালেন, সেক্ষেত্রে একজন তারেক রহমানকে আপনার রাজপথ থেকে, মাঠ থেকে আসলে কিভাবে দেখেছেন? আমরা খুবই গুরুত্ব সহকারে দেখছি। সে একজন অনেস্ট এবং ঐতিহ্যবাহী, তার বাবার মতন সে একজন লোক। এবং তার কমান্ড দেখেন, এখন সারা দেশব্যাপী তার কমান্ডে আমরা চলতেছি। সে শুধু লন্ডন থেকে যা বলে আমরা সেইভাবেই পালন করে যাচ্ছি, দলকে সেভাবে গোছানোর চেষ্টা করতেছি। 111-এর সময় জনাব তারেক রহমানের উপরে অত্যাচার শুরু করা হয়, ম্যাডামকে বাধ্য করা হয় বিদেশে চলে যাওয়ার জন্য, কিন্তু তিনি বাধ্য হননি, তিনি যাননি। তিনি গণতন্ত্র রক্ষার্থে আপোষহীন ছিলেন এবং এদেশে থাকার কারণে গণতন্ত্র পুনরায় রক্ষা পায়। 111-এর সরকার তাকে বিদেশে পাঠাতে না পেরে অবশেষে নির্বাচন দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন করে যায়। এই যে ম্যাডাম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য নিজের সন্তানকে পর্যন্ত গুরুত্ব না দিয়ে নীতিকে গুরুত্ব দিলেন, রাজপথ থেকে তিনি 4টি উপাধিতে ভূষিত হয়েছেন। ম্যাডাম খালেদা জিয়া এবং তারেক রহমান তারা এই দলের জন্য, নীতির জন্য, ডেমোক্রেসির জন্য যে ত্যাগটি করেছেন, এই ত্যাগের পুরস্কার স্বরূপ নোবেল কমিটি আসলে ম্যাডাম খালেদা জিয়া ব্যাপারটি নিয়ে কি ভাবছে? এই পর্যন্ত প্রায় 54 জন নারী নোবেল পুরস্কার পেয়েছেন। বিশ্বের অনেক নারী তারা সাম্য নীতি, শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখার কারণে তাকে কিন্তু নোবেল লরিয়েট হিসেবে পুরস্কৃত করা হয়েছে। আমরা দেখতে পাই যে অং সান সু চিকে কিন্তু নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। তো ম্যাডাম খালেদা জিয়ার এই নীতিগুলি, এই দায়িত্বশীলতাগুলি, বা এই যে তিনি যেভাবে আপোষহীন ছিলেন, এটিকে বিচার বিশ্লেষণ করে বিশ্ব মডেলেরা বিশ্বনন্দিত ব্যক্তি হিসাবে তাকে নোবেল লরিয়েট হিসাবে সম্মানিত করা হবে কিনা আপনি কি মনে করছেন? অবশ্যই তার নন্দিত হওয়া উচিত, কারণ সে যে আদর্শবান এটার প্রমাণ হয়েছে তো আপনার। এবং সে দেখেন, তাকে 111 দেশ থেকে বাহির করে দেওয়ার জন্য কত চেষ্টা করছে। সে বলছে বিদেশে আমার কোনো জায়গা নেই, আমার দেশ জায়গা হলো বাংলাদেশ। বাংলাদেশ গণতন্ত্র দেশ, এবং সে গণতন্ত্রের জন্য লড়াই করে যাচ্ছেন। এখনও সে লড়াই করতেছেন গণতন্ত্র ঠিক রাখার জন্য। তার সুযোগ্য পুত্র তারেক রহমান তার উত্তরসূরি হিসেবে কাজ করছেন। এটাই আমরা খুব আনন্দিত, গর্বিত বাংলাদেশের জাতীয় দলের লোক। শেখ হাসিনা প্রতিহিংসা বশত ম্যাডাম খালেদা জিয়ার যে স্বামীর নামে যে বাড়িটি দেওয়া হয়েছিল সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ দলিল করে কিন্তু একজন মুক্তিযুদ্ধের ঘোষককে, একজন বীর মুক্তিযোদ্ধাকে বা বীর মুক্তিযোদ্ধা বীরুত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের পরিবারকে যে বাড়িটি দিয়েছিল, সেই বাড়ি থেকে জোর করে উচ্ছেদ করলো শেখ হাসিনা। এই উচ্ছেদ করার সময় ম্যাডাম খালেদা জিয়া যে আকুতিটি করেছিলেন আলিমুল গায়েবের দরবারে, আসলে সেটি ভালোভাবেই একেবারে কবুল হয়েছিল কিনা, যার কারণে শেখ হাসিনাকে দেশ থেকে চলে যেতে হলো, বাড়ি থেকে উচ্ছেদ করলো, আর তাকে দেশ থেকে জনগণ উচ্ছেদ করলো। এক্ষেত্রে রাজনীতিবিদের জন্য আসলে চরমতম শিক্ষা রয়েছে কিনা এই অবশ্যই শিক্ষা আছে রাজনীতিবিদ। ভবিষ্যতে যারা অন্য কেউ যদি এরকম কাজ করে তাহলে তাদের ভাগ্য তাই জুটবে, আমার মনে করি।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে যেভাবে এক দফায় 9 দফা থেকে এক দফায় রূপান্তরিত করা, আন্দোলনে মাঠ প্রস্তুত করে রাখা এবং সকল জনগণকে এই আন্দোলনে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে জনাব তারেক রহমান যেভাবে মাস্টার মাইন্ড বা মাস্টার প্ল্যানের ভূমিকা রেখেছেন, যার কারণে ফ্যাসিস্ট আসলে পরাজিত হয়েছে, এদেশ থেকে পরাভূত হয়ে পালিয়ে গেছে। সেই ফ্যাসিজমের নেতৃত্বের প্রধান ধারক বাহক হিসাবে জনাব তারেক রহমানের ব্যাপারটিকে আসলে দেশবাসী যেভাবে দেখছে, আপনারা যেভাবে দেখছেন, যদিও বিভিন্ন মতের ব্যক্তিবর্গ নানা রকম কথা বলছেন, এই আন্দোলনের প্রধান স্টেক কি? তারেক রহমান। ছাত্র আন্দোলন বৈষম্য লাগায়, বিএনপি যোগ দেয়, সমস্ত দল এদের উৎসাহিত করে এবং সমস্ত দলই তো রাস্তায় নেমে যায়। তখন তো সেটার উৎসাহিত হয়ে যায়, সবাই মিলে ছাত্রদেরই প্রথম ভূমিকা পালন করছে। এদের ছাত্ররা এই আন্দোলনের একমাত্র বাহক এবং 1900 পাকিস্তান আমল থেকে ছাত্ররাই এই দেশে আন্দোলন উৎসাহিত করে আমি মনে করি। এই আন্দোলনে ভাঙার বেশ কিছু ছাত্র আসলে এখানে শহীদ হয়েছে, জীবন দিয়েছে। আপনারা জাতীয়তাবাদী দল বিএনপির কাণ্ডারি, এই পরিবারের পাশে আসলে বিএনপি কিভাবে থাকছে বা কিভাবে থাকবে, বিএনপি আসলে তাদেরকে কিভাবে ওন করে, ভাঙা উপজেলা বিএনপি তাদেরকে কতটা লালন করে? অবশ্যই লালন করি আমরা, তাদের ভালোবাসবো, তাদের ফ্যামিলিকে আমরা দেখব এবং ফ্যামিলি যতদিন থাকবে আমরা ততদিন থাকবো, বিএনপি জাতীয়তাবাদী দল যতদিন থাকবে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, তার বাপ মা ভাই বেড়াদার সবাইরই। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য মুখিয়ে আছে পুরো দেশ। আন্দোলনে যে ভোটাধিকারের জন্য যে আন্দোলনটি হয়েছিল, সেই আন্দোলনের একেবারে পর্যায়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এটি ঘোষণা দিচ্ছেন যে ডিসেম্বর টু আগামী বছর 26 জুন কথাবার্তা বলা হচ্ছে। যাই হোক, নির্বাচন আগে হোক আর পরে হোক, আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আপনার এত বছরের যে ত্যাগ, সেই ত্যাগ জমা করে আপনার দলের চেয়ারপারসন ম্যাডাম খালেদা জিয়া এবং তারেক রহমান, তাদের কাছে আপনার কি প্রত্যাশা রয়েছে? অবশ্যই প্রত্যাশা আছে। আমি তো একজন ক্ষুদ্র লোক, আমাকে যদি তারা দেয় নমিনেশন, আমি করব নির্বাচন ইনশাআল্লাহ। এটা আপনি প্রত্যাশা করছেন? জি। দর্শক শ্রোতা, আপনার এই ভাঙা চরভদ্রাসন সদরপুর দিয়ে ফরিদপুর 4 হয়ে গেছে, কিন্তু ইতিপূর্বে এটি সংসদীয় আসন 5 ছিল। তো ফরিদপুর থেকে 5টি আসন থেকে একটি আসন কেটে নিয়ে যাওয়া হয়। ফরিদপুরের সেই আগের 5টি সংসদীয় আসনে আপনারা প্রত্যাশা করছেন কিনা? কেননা এই ভোট কেটে আওয়ামী লীগ তাদের আসন বাড়ানোর জন্যই এই ষড়যন্ত্রী 111-এর আমলে করেছিল। আপনারা ফরিদপুরের আবার সাবেক অবস্থায় ফিরে যেতে চান কিনা? অবশ্যই আমরা 5 আসনকে চাচ্ছি সরকারের কাছে, যে ফরিদপুর 5 আসনটা যদি দেয়, ভাঙ্গা একটা সিট বাড়লো এবং আমরা এককভাবে 2টি থানা বাদ দিয়ে নির্বাচন করার জন্য উৎসাহিত হইতে পারি। ফরিদপুরকে বিভাগ করার জন্য আলোচনা চলছে। সাবেক প্রধানমন্ত্রী বিভাগ নিয়ে অনেক খেলতামাশা করে তিনি এক্সিট হয়ে গেছেন। এই অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কমিশনকে কিন্তু ফরিদপুরকে বিভাগ করার কথা বলছে, কিন্তু বিভাগের জটিলতা হলো হেডকোয়ার্টার কোথায় হবে। এই হেডকোয়ার্টার নিয়ে যে জটিলতা রয়েছে, ফরিদপুর শহরের দিকে যদি হেডকোয়ার্টার নিয়ে যাওয়া হয় তো অন্যান্য জেলাগুলি কিন্তু এই ফরিদপুর বিভাগের সাথে থাকবে না। সেক্ষেত্রে ভাঙাকে বিভাগীয় সদর দপ্তর করার ব্যাপারে কিন্তু বিভিন্ন জেলা থেকে মত এসেছে। আপনারা কি মনে করছেন বিভাগীয় সদর দপ্তর আসলে ভাঙাটাই হওয়া সঠিক এবং যুক্তিযুক্ত কিনা? ভাঙ্গাতে হওয়া উচিত, মিডিল ইস্টে হয়, সব থানা জেলার লোক এসে উপস্থিত হয় ভাঙ্গাতেই। ভাঙ্গা যে ব্রিজ হয়েছে সেই ব্রিজের উদ্দেশ্যে এখানে আমাদের হেড অফিস হলে খুব ভালো হবে। আপনাকে যদি দল মনোনয়ন দেয় আর আপনি যদি দলীয় নেতাকর্মী সাধারণ ভোটারদের ভোটে বিজয়ী হন, আপনি যে নির্বাচনে আপনাকে সুযোগ দেয়া হোক না কেন, আপনি এই জনপদের দীর্ঘ সময় রাজনৈতিক সেবী, এই জনপদের কি কি উন্নয়ন পরিকল্পনা আপনার রয়েছে এবং আপনার পরিবার, আপনার সন্তানেরা আপনার সাথে আছে, তারা আপনার রাজনীতিকে ওন করে, আপনাকে সামনে এগোনোর প্রেরণা যোগায়, সেক্ষেত্রে ভাঙাবাসী বা এই ফরিদপুর 4 বা হোক ফরিদপুর 5 এই সংসদীয় আসনের জনগণের জন্য আপনার কি প্রত্যাশা রয়েছে? অবশ্যই উন্নয়ন প্রত্যাশা অবশ্যই থাকবে।
এই থানাকে উন্নয়ন, উপজেলাকে উন্নয়ন এবং আমাদের পারিবারিকভাবে সবাই রাজনীতিবিদ হোক, আমার ছেলে সন্তান রাজনীতিতে ঢুকুক, এটাই আমি প্রত্যাশা করতেছি। দর্শক শ্রোতা যারা দেশবাসী আমাদের আলোচনাগুলি দেখছেন, জনাব তারেক রহমানের জন্য দেশ মুখিয়ে আছে। ম্যাডাম খালেদা জিয়ার আসার পরিবেশ তৈরি হয়েছে, যে কোনো সময় তিনি এদেশে চলে আসবেন। তারেক রহমানের জন্য একটি বাংলাদেশ কিভাবে প্রস্তুত আছে, ফরিদপুরের মানুষ যেভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের পরিবারকে বা যেভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শকে ধারণ করে, ফরিদপুরবাসী জনাব তারেক রহমান কিভাবে আলিঙ্গন করার জন্য আসলে মুখিয়ে আছে। ওই ফরিদপুরবাসী তারেক রহমানের সম্বর্ধনা, উষ্ণ সম্বর্ধনা দেওয়ার জন্য উদ্বেগ প্রকাশ করতেছি আমরা সবাই মিলে, যাতে তাকে ফরিদপুরবাসী ধন্য মনে করে আনতে পারি, সেটাই আমাদের উদ্দেশ্য। আপনার নির্বাচন এলাকার মানুষ, ফরিদপুরের মানুষ, সবার উদ্দেশ্যে আপনার সমাপনী বক্তব্য, আমার অনুষ্ঠান সমাপ্তি টানব। আপনার নির্বাচন এলাকার ভাঙামাসী যারা রয়েছে, যাদের সাথে আপনি রাজনীতি করেছেন, সবার উদ্দেশ্যে আপনার সমাপনী বক্তব্য। সবার উদ্দেশ্যে আমার সমাপনী বক্তব্য হচ্ছে, শারীরিক একটা অসুস্থতার কারণে আমি একটু দুর্বল হয়ে পড়েছি। ইনশাআল্লাহ আমার যে রাজনৈতিক কর্মী আছে তাদেরকে নিয়ে আমি সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করব এবং চালিয়ে যাব। আমাদের নেত্রী এবং খালেদা জিয়া আসলে ম্যাডাম, তিনি অসুস্থ অবস্থায় আমাদের যে শ্রম দিতেছেন, আল্লাহ তাকে হায়াত দারাজ করুক। এবং আমাদের তারেক রহমান সাহেব আসলে দেশে আমরা আরও শক্তি পাব এবং আমাদের দল আরও বৃদ্ধি পাবে। এখন আমি আমার জনগণ জাতীয়তাবাদী দল নিয়ে কাজ করবো, আগাই যাবো, এই হলো আমার প্রতিশ্রুতি। জি, আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ যুক্ত ছিলেন দীর্ঘ ৪৬ বছর যিনি জাতীয়তাবাদী দলের আদর্শ ধারণ করে আছেন, এত বছরেও তাকে কোনো জনপ্রতিনিধিত্বের তেমন কোনো সুযোগ প্রদান করা হয়নি। আমরা তৃণমূলে অনেক নেতা পাই যারা আসলে ত্যাগ করে যান, ত্যাগতিকার রাজনীতি করেন, কিন্তু দিন শেষে তাদেরকে মনোনীত করার ক্ষেত্রে দল পিছিয়ে থাকে। এই জায়গায় বিএনপি আসলে চরমতম পরমতম শিক্ষা নিয়েছে কিনা, ত্যাগী নেতার গুরুত্ব বিএনপি উপলব্ধি করেছে কিনা, আমরা যেটা দেখতে পেয়েছি, জনাব তারেক রহমান বিএনপিকে আমূলভাবে পরিবর্তন করার জন্য কাজ করছেন। অর্থাৎ যারা ত্যাগ করেছে, যারা নীতির রাজনীতি করেছে, তাদেরকে নেতৃত্বে আনছেন। এই গুণাবলীটি দেশব্যাপী ছড়িয়ে পড়ুক। আজকের এই আলোচক তার ত্যাগের বিচারে আগামীতে সংসদ নির্বাচন অথবা স্থানীয় সরকার নির্বাচনে তাকে উপযুক্ত প্রার্থিতার মাধ্যম দিয়ে দলের সেবা করার এবং এই কনস্টিটিউয়েন্সির জনপ্রতিনিধিত্বের সুযোগ প্রদান করে বাধিত করবেন বলে তৃণমূল মনে করছে, সাধারণ মানুষ মনে করছে। দর্শক, পরবর্তী নতুন কোনো আলোচককে বা আজকের আলোচকে পুনরায় নতুন কোনো বিষয় যুক্ত করার প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় টানছি। আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।